দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও দেশটিতে পূজার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা বাহরাইন। রাজধানী মানামার অদূরে বুধাইয়ার কারানার প্লাজা গার্ডেনে অস্থায়ী পূজা মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। যৌথ সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার ও বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষিকা মন্দাকিনী। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশ স্কুল বাহরাইন ছাত্রছাত্রীরা। দশমীর মধ্য দিয়ে সেখানে শেষ হবে দুর্গাপূজার আয়োজন। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ আলমা ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। তেল আবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহীদুল আলম সহ ৪৭টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছে বহরে। আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল মারাফা ট্রাভেলস। শনিবার বানিয়াস ৭ বিল্ডিং এর শামসুন নাহার সুপারমার্কেট সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় দুবাই ভিত্তিক বাইত আল ফালা গ্রুপের সর্বশেষ প্রতিষ্ঠানটি। ফিতা কেটে উদ্বোধন করেন গ্রুপ চেয়ারম্যান শামীম আহমেদ শামীম রাজা। ছিলেন শেখ সালে আহমদ ও আব্দুল কুদ্দুসও। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর নিবাসী শামীম আহমেদ ২০০৯ সালে ভাগ্য পরিবর্তনের জন্য পাড়ি জমান আরব আমিরাতে। আজ দুবাই, শারজা ও আবুধাবিতে তার হাতে গড়া বাইত আলফালা গ্রুপের অধীন প্রতিষ্ঠানগুলোয় কর্মসংস্থান হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের শতাধিক মানুষের। কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে যুক্ত হলো বাংলাদেশের শিল্পকর্ম। সোমবার মসজিদ কমিটির কাছে বাংলাদেশের এক তরুণ শিল্পীর আঁকা দুটি ক্যালিগ্রাফি হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। চিত্রকর্ম দুটি তুলে দেয়া হয় মসজিদ কর্তৃপক্ষের প্রধান ডক্টর বদর মাজুন আল ডাফিফির হাতে। কুয়েতের গ্র্যান্ড মসজিদ গ্যালারিতে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি প্রদর্শিত হলেও এতদিন বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি ছিল না। বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ কুয়েতের নতুন মাত্রা স্থাপন পেল বাংলাদেশের শিল্প। স্পেনে বার্সেলোনা বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত হয় এই সভা। সভাপতিত্ব করেন বার্সেলোনা বিএনপির সাবেক সভাপতি এইচ.এম. রায়হান আহমেদ। পরিচালনা করেন হামিদ রুহেল। অনুষ্ঠানে ছিলেন ফয়জুল ইসলাম মাসুক, মনোয়ার পাশা, হারুন রশিদ, শিপলু আহমেদ, নিয়াজি সহ আরও অনেকে। ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আয়োজিত হয়েছে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান। এর আয়োজন করে জগন্নাথপুর উপজেলার সোনালী অতিথি ইউকে। উপজেলার প্রয়াত ফুটবলারদের স্মরণে অনুষ্ঠিত হয় এ সভা। সভাপতিত্ব করেন আব্দুল মুখতার মুকিত। কোরআন তেলাওয়াত করেন মতিউর রহমান। পরিচালনায় ছিলেন মির্জা জুয়েল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ফুটবলার জুবায়ের আহমদ হামজা। প্রধান অতিথি ছিলেন ক্রয়টন বারার ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম আখতার। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন।
বক্তব্য রাখেন দুল আব্দুল কাইয়ুম পঙ্কি তালুকদার, আতাউর রহমান চৌধুরী, জয়নাল আবেদিন, জান্নাতুল ইসলাম বাবুল সহ আরো অনেকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লিগ অফ ইউএসএ তথা NYBCL এর শিরোপা নির্ধারণী ম্যাচ। টি-20 টুর্নামেন্টের শেষ ম্যাচে ফ্রেন্ডস ইউনাইটেডের মুখোমুখি হয় লায়ন্স ইগল। 38 রানে বিজয় ছিনিয়ে আনে ফ্রেন্ডস ইউনাইটেড। খেলার প্রতি তরুণদের আরও বেশি আগ্রহী করে তুলতে সামনেও এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান NYBCL এর প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম জনি ও সেক্রেটারি লিসান চৌধুরী। ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ রেজা অয়ন, আশিকুর রহমান, সায়েম রহমান, জাফর সাদি সহ অনেকে। ফাইনালে চ্যাম্পিয়ন, রানার্স আপ ছাড়াও সেরা ব্যাটসম্যান, বোলার ও ম্যান অব দ্য ম্যাচের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলুর শিখরে লাল সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। 25 সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত 3টায় পর্বত শৃঙ্গে পৌঁছান তিনি। ভয়াবহ তুষার ধস আর প্রাণঘাতী পথের কারণে হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ধরা হয় এই মানাসুলুকে। দেশে ফিরেই সে রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প জানালেন যমুনা টেলিভিশনকে। হিমালয়ে মানসিরি হিমাল রেঞ্জে দাঁড়িয়ে আছে পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু। সমুদ্রপৃষ্ঠ থেকে 8163 মিটার উঁচু এই শৃঙ্গকে বলা হয় মাউন্ট অব দ্য স্পিরিট। 14 বছর পর মানাসলু পর্বত শিখরে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। 25 সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত 3টায় মানাসলু পর্বত শৃঙ্গে উঠেন বাংলাদেশের তরুণ পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল। সারা রাত ক্লাইম্ব করে ভোর 3টায় আমি চূড়ান্ত উচ্চতায় পৌঁছাই এবং ওই দিন আমি ওই পর্বতের মধ্যে প্রায় আমার পরে আরও 70 জন ক্লাইম্ব করেছে অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য সামিট। চূড়ায় পৌঁছানোর অনুভূতিটা অসম্ভব সুন্দর এবং সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরা, জাতীয় সঙ্গীতের দু একটি লাইন খুবই আবেগঘন মুহূর্ত ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন 1 সেপ্টেম্বর। মানাসলু বেস ক্যাম্পে পৌঁছে সেখানেই অবস্থান করেন বেশ কয়েকদিন। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন তিনি। বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প 12 দিন সময় লেগেছে। এর মধ্যে কিছু প্রসেস আছে, অভিযোজনের প্রসেস, অতি উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেজন্য আমাদের ক্যাম্প 1-এ উঠতে হয়, ক্যাম্প 2-তে উঠতে হয়, আবার নামতে হয় এবং ফিজিক্যালি মেন্টালি ইটস আ বিগ চ্যালেঞ্জ। সেখানে শিখতে হয় যে পর্বতের ক্ষেত্রে যে ধৈর্য, অধ্যাবসায় সব কিছু আসলে এর সাথে সম্পৃক্ত। চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। শুরুতে পর্যটকদের গাইড হিসেবে পাহাড়ে যেতেন। বর্তমানে তার বছরের বড় একটা সময় কাটে নেপালের পার্বত্য অঞ্চলে। দেশটির এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসেবে বাংলাদেশিদের নিয়ে যান তমাল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আমদানি রফতানি স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টম হাউস, তবে শুল্কায়ন এবং রাজস্ব আদায় কম। C&F এজেন্ট ও ব্যবসায়ীদের আনাগোনাও তেমন ছিল না। ব্যাংক, শিপিং অফিস সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতর বন্ধ থাকায় কাস্টমস খোলা রাখার সুফল পুরোপুরি মেলেনি। ছুটিতে খোলা রাখা হলেও চট্টগ্রাম কাস্টমস হাউসে স্টেক হোল্ডারদের আনাগোনা কম। অন্যান্য সময় বেশিরভাগ সেকশনে চাপ থাকলেও দিনভর দেখা গেছে উল্টো চিত্র। জরুরি প্রয়োজনে বিল অফ এন্ট্রি জমা দেয়া বা পণ্য ছাড় করাতে এসেছেন হাতে গোনা কয়েকজন। বিশেষ কাজগুলো যেন আটকে না থাকে, এগুলো এক্সপেডিট করার স্বার্থে আমরা আসলে আমাদের এই বন্ধের সময়ও আমরা একটা সার্ভিস দিয়ে যাই আর কি, একটু সীমিত পরিসরে বলা যায়। তো সীমিত পরিসরে কথাটা বলা হলো, বাট কাজকর্ম কিন্তু আসলে যা আসবে তাই সবই আমরা মোটামুটি করে দিতে প্রস্তুত থাকি আর কি। পুজোর ছুটিতেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে কাস্টমস হাউস খোলা রাখলেও সংশ্লিষ্ট ব্যাংক, শিপিং অফিস বন্ধ থাকায় পুরোপুরি সুফল মিলছে না বলছেন অনেকে।
পচনশীল দ্রব্য, খাদ্যদ্রব্য যেগুলো আসে এগুলা দ্রুত খালাসের জন্য কাস্টমস কর্তৃপক্ষ একটা নির্দেশনা দিয়েছেন যে এই পূজার বন্ধের ভিতরেও তারা তাদের কার্যক্রম পরিচালিত করবে। ঈদ হোক বা অন্য যেটাই হোক না কেন, সেক্ষেত্রে এভাবে সীমিত পরিসরে খোলা রাখা হয় এবং আমরা সীমিত পরিসরে এসেই অপেক্ষা করে সীমিত পরিসরে আবার চলে যাই। যাদের দরকার হচ্ছে এমার্জেন্সি কাজগুলো আমরা এখানে খুব ইজিলি সেরে নিতে পারতেছি। খোলা থাকা তো সুবিধা হয়েছে, কারণ যদি খোলা না থাকতো তাহলে রবিবারে আমাদের কাজ করতে হতো। এই ক্ষেত্রে আমার 4 দিনে আমি বিপদে পড়ে যেতাম, 4 দিনে ড্যামারেজ আসতো আমার। ব্যাংক প্লাস কাস্টমস দুটোটাই একত্রে খোলা থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। এখানে পাবো তো ওখানে পাবো না, ওখানে পাবো তো এখানে পাবো না, এইভাবে কখনো কাস্টমের কাজ হয় না। কাস্টম A to Z খোলা রাখো আর নাহলে একেবারে বন্ধ রাখো। শুল্কায়ন, পণ্য খালাস এবং রাজস্ব আদায় অব্যাহত রাখতে ব্যাংক সহ সব দপ্তরের সাথে সমন্বয়ের তাগিদ বন্দর ব্যবহারকারীদের। কাস্টমসের যে টোটাল কার্যক্রম আছে সেটা সম্পন্ন করতে হলে অন্যান্য যে সংস্থাগুলি আছে রিলেটেড সেগুলিও খোলা রাখা দরকার। না হলে এই ধরনের খোলা রাখার ফলে আমদানি রপ্তানি কার্যক্রমের জন্য খুব একটা লাভবান হবে। গভর্নমেন্ট হলিডে হলো মাল পণ্য ডেলিভারি নেওয়ার জন্য ব্যবস্থাপনা আছে, কাস্টমসের কার্যক্রমের জন্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। অনুরূপভাবে ব্যাংক এবং শিপিং এজেন্টগুলোর যদি ব্যবস্থাপনা রাখা হয় তাহলে ব্যবসায়ীরা ক্ষতি থেকে রক্ষা পাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর বিরুদ্ধে। জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানায় সকালে বেনিপুরের ডিসপুট মাঠে কয়েকজনের সাথে ছিল বদরুদ্দিন। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের BSF সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে যেতে পারলেও BSF এর হাতে ধরা পড়ে বদরুদ্দিন। এ ঘটনায় BSF এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। সাতক্ষীরায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। 2019 সালে সাতক্ষীরা শহরের ইটাগাছে এলাকায় সংগ্রাম প্লাজা ভবনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করে ইন্ডিয়ান হাই কমিশন। গেল 28 আগস্ট বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত একটি পত্র দেয়া হয় ভবন মালিককে। পত্রে 1 অক্টোবর ভবনটি থেকে ভিসা সেন্টার খালি করার কথা বলা হয়। ভবনটির ম্যানেজার জানান সাতক্ষীরায় ভিসা অফিস রাখা হবে না বলে জানিয়ে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। আজ প্রথম টি-20 দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে 3 ম্যাচের সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে জ্বলে ওঠার কথা জানালেন টাইগার অধিনায়ক জাকের আলী অনেক। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে সেরাটা দেয়া তাগিদ তার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচ। এশিয়া কাপের পর আবারও মাঠের ব্যস্ততায় বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য প্রস্তুত লাল সবুজরা। এশিয়া কাপের মঞ্চে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আরও একবার ফুটে উঠেছে প্রকটভাবে। সুপার 4-এ পাকিস্তানকে কম রানে আটকানোর পরও হাতছাড়া হয় ফাইনাল। অথচ ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের কৌশল রপ্তের জন্য উড়িয়ে আনা হয় জুলিয়ান উডকে। তবে টাইগার অধিনায়ক কোনো অজুহাত না দিয়ে স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা। আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা পারি না, জাস্ট পারি না, এটা সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি না ডেলিভার করতে মাঠে, বাট কাজ ভালো হয়েছে সেটা। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান খুব একটা সহজ নয় বাংলাদেশের জন্য। বিশেষ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দলকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা রাখে তারা। তাই আগের ভুল ত্রুটি শুধরে মাঠে নামার পুরনো মন্ত্র আরও একবার শোনালেন জাকের আলী। পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারি না অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। টি-20 পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। 13 বারের মোকাবেলায় 6 জয়ের পাশাপাশি 7টি হার রয়েছে টাইগারদের। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ টাইগার অধিনায়কের। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জিতা। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। তো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। তো আমরা এই সিরিজে ম্যাচ জেতার জন্যই যাব।
এদিকে সকল অনিশ্চয়তা কাটিয়ে দুবাইয়ের ভিসা পেয়েছেন সৌম্য সরকার। তবে প্রথম টি-20তে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসে বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।